আজ 15ই আগস্ট, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ইতিহাসের এই দিনেই সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। গতবারের মতো এবারও দিবসটি এসেছে ভিন্ন আবহে। আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো। গত বছর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সাধারণ ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। বাংলা হরোস্কোপে আপনাদের স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় গতকাল 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস ছিল। আরেকটি বিষয় বলবো, আমি 23 সালে আওয়ামী লীগকে তার দুর্দিন সম্পর্কে জানানোর চেষ্টা করেছি, তার উপরে কিছু কথা বলবো। আপনারা স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা রাজনীতিবিদ, নেতাকর্মী আছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা আমার কাছ থেকে তাদের ভবিষ্যৎ গণনা করাতে পারেন, তাদের ভবিষ্যতে নির্বাচনী ফলাফল জেনে নিতে পারেন। এছাড়া সাধারণ দর্শকরাও আমার কাছ থেকে তাদের ভবিষ্যৎ গণনা করাতে পারেন। এবারে মূল আলোচনায় আসছি। জীবনের একই পরাজয়, আশার বসতি ভেঙে যায়, নিয়তির সাথে সংঘাতে মানুষ যে কত অসহায়। একটি গান আছে, আপনারা শুনে নেবেন। খুব গীতিকার যিনি, তিনি খুব বাস্তব উপলব্ধি করে গানটি লিখেছিলেন। শেখ মুজিবুর রহমান এমন একটি নাম, যে নামটির পৃথিবীর সবাই জানেন। বাংলাদেশের স্বাধীনতা, তার যে অবদান, এটি আমরা অনেকেই স্বীকার করতে চাই না। প্রয়োজনও নাই স্বীকার করার, সবাইকে স্বীকার করতে হবে এটি কোনো জরুরি নয়, কিন্তু তাকে অপমানিত করারও অধিকার আমাদের কারো নাই। আমি 1971 সাল দেখেছি, পাক হানাদার বাহিনীর সে সমস্ত ঘটনা আমার মনে আছে। 31শে মার্চ 1971 সাল আমি আমার নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলাম। আমার স্ত্রীর হাত ধরে জীবন বাঁচানোর জন্য আত্মগোপন করতে হয়েছিল। যা হোক, এখনকার তরুণ প্রজন্মেরা সেসব ইতিহাস জানেন না, কিন্তু তাদের বাবা মারা অবশ্যই জানেন। তাদের কাছ থেকে তাদের কিছু শিক্ষা নেওয়া উচিত ছিল। আমাদের দুর্ভাগ্য, শেখ মুজিবের ইতিহাস আমরা অনেকেই পড়েছি, অনেকে চোখে দেখেছি, তারপরও তার মূল্যায়ন করতে চাই না। প্রয়োজন নাই মূল্যায়নের কথা। দুঃখের বিষয় হচ্ছে, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা অপশাসন করেছেন, 16 বছর ক্ষমতায় ছিলেন, অনেক ভুলভ্রান্তি করেছেন, সব ঠিক আছে। তার জন্যে তার পিতাকে লাঞ্ছিত হতে হচ্ছে, এটি খুব দুঃখজনক। আপনারা আবার মনে করবেন যে এই বেটা আওয়ামী লীগ করে, একে ধরে মার দেওয়া উচিত। আমি নিরপেক্ষভাবে কথা বলছি। আরেকটি লোকের কথা বলবো, পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহ সাহেব পাকিস্তানের জন্মদাতা। পূর্ব এবং পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তানেরই জাতির পিতা তিনি ছিলেন। 71 সালে দেশ ভাগ হয়ে বাংলাদেশ হয়ে গেল। বিহারি ভালো না বাঙালি ভালো, পাঞ্জাবিরা ভালো না বাঙালি ভালো, আজ এ প্রশ্ন আমি করতেই পারি। সিরাজউদ্দৌলার সময় শুনেছিলাম
নওয়াব সিরাজউদ্দৌলার ইতিহাসে আমরা দেখেছি মীর জাফর বলে একজন ব্যক্তি ছিলেন যিনি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। আমাদের দেশে সেই মীর জাফরেরই রক্ত আমাদের শরীরে বহন করছে। আমরা বেঈমানি, শয়তানি, বদমাইশি ছাড়া কিছু বুঝি না। বিহারীরা আমাদের চেয়ে ভালো। তারা কায়েদে আজমকে যথাপযুক্ত সম্মান দিয়েছেন। অফিস আদালতে জিন্নাহ সাহেবের ছবি আজও বিদ্যমান। পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র, রাজনৈতিক অস্থিরতা আছে, অনেক ধ্বংসাত্মক কর্মকাণ্ড পাকিস্তানে হয়। তারপরও তারা এক জায়গায় খুব সম্মানিত বা সম্মান পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে তারা জাতির পিতা হিসাবেই সম্মান করেন। বাঙালি জাতির মধ্যে তর্ক রয়েছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা কিনা, বাংলাদেশের জন্মে তার কোনো অবদান আছে কিনা। এটি নিয়ে আমি তর্ক করব না। আমি গণনা ভিত্তিক কথা বলি, আমি জ্যোতিষী, সেটির মধ্যে থাকব। তার সঙ্গে কিছু রাজনৈতিক কথাবার্তা চলে আসে, সেই জন্যই আজকে এই কথাটি বলছি। আজকে আপনাদেরকে আমি একটি ইতিহাস বলবো। গণনা তো সবসময় করি, আগামী ভিডিওতে করব। আমার জীবনের ছোট্ট একটি ইতিহাস বলছি। যদি দর্শক বা বর্তমান সরকার বা বর্তমান রাজনৈতিক দলগুলি আমার এই গল্পটি শোনেন, সত্য গল্পটি শোনেন, উপকৃত হবে। আমি 2023 সালে যখন আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যাই, এটি আমার হাসিনার 16 বছরের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন আমি 23 সালে প্রথম আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গিয়েছিলাম। বিপ্লব বড়ুয়ার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। আমি একটি তাকে পরিচয় দিয়েছিলাম। আমার বড় ভাইয়ের নাম ডক্টর আনিসুজ্জামান। তিনি অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। শেখ হাসিনা তার ছাত্রী ছিলেন। শেখ হাসিনার সঙ্গে আমার কোনোদিন অফিসিয়াল সাক্ষাৎ হয়নি, মিটিং মিছিলে দেখেছি। বড়ুয়া বাবুকে আমার পরিচয় দেওয়ার পরে তিনি তার রুম থেকে সমস্ত লোকজনকে সরিয়ে দিলেন। একটা কাঁচের স্লাইডিং ডোর ছিল তখন, এখন আছে কিনা জানিনি, এসি আছে, একটা এলসিডি টিভিও আছে বড় স্ক্রিনের। তাকে আমি সেদিন প্রথম বললাম যে আপনাদের সময় ভালো না। সংক্ষেপে বলছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। বিদায় নেওয়ার সময় উঠে দাঁড়িয়ে বললাম, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলার দুটি শক্তি আছে। বড়ুয়াবাবু আমার দিকে তাকালেন। আমি বললাম, বিএনপি আপনাদেরকে ফেলতে পারবে না, নিশ্চিন্ত থাকেন। আপনাদেরকে ফেলবে জামাত অথবা সেনাবাহিনী। এটি আমার প্রথম দিনের মিটিং ছিল। পরবর্তীতে শেখ হাসিনার কাছে আমার কথা পৌঁছানোর জন্য লিখিতভাবে গণনাভিত্তিক কাগজপত্র বড়ুয়াবাবুর হাতে দিয়েছিলাম। আশা করেছিলাম তিনি আমাকে যেটুকু সম্মান করেছেন, ডক্টর আনিসুজ্জামান সাহেবের ছোট ভাই হিসেবে সম্মান করেছেন, আশা করি শেখ হাসিনা পর্যন্ত কাগজপত্রগুলি পৌঁছাবেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর জানতে পারলাম আওয়ামী লীগেরই দপ্তরের কিছু ভালো লোক আমাকে জানালেন, এগুলি নেতৃত্ব পর্যন্ত পৌঁছায়নি। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, যখন বড়ুয়াবাবুর সঙ্গে আমার মিটিংটি হয় তখন সেখানে সায়েম খান সাহেবও উপস্থিত ছিলেন। তিনি সহকারী দপ্তর সম্পাদক, বড়ুয়াবাবু দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী। আমি তার এই পরিচয়টি জানতাম। আরেকটি ঘটনা বলবো।
আমি নিষেধ করেছিলাম ইউনূস সাহেবের পেছনে লাগবেন না। দেখেন জ্যোতিষ কি পারে, আপনারা বুঝতে পারছেন না আগামী নির্বাচনে কি হবে, আগামীকাল কি হবে। আজকে যারা মানুষের উপর অত্যাচার করছেন, পরবর্তী সরকারের আমলে তাদের কি পরিণতি হবেন, এটি একমাত্র জ্যোতিষই বলতে পারে। আমি বিপ্লব বড়ুয়াকে পরবর্তী মিটিংয়ে বলেছিলাম ইউনূস সাহেবের সঙ্গে লাগবেন না, ইউনূস সাহেবের মামলা মোকদ্দমার গতি কমিয়ে দেন। আরেকটি কথা বলেছিলাম, আমার কাছে ডকুমেন্ট আছে, লিখিত প্রমাণ আছে। হোয়াটসঅ্যাপে আমি বড়ুয়া বাবুকে যে সমস্ত মেসেজ দিয়েছি সেগুলি আমি সংরক্ষণ করছি। সেখানে বলেছিলাম, আমি তখন দেশের বাইরে, বিদেশ থেকে বলেছিলাম শেখ মুজিবুর রহমানকে আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে হিরো বানিয়েছিলেন, আপনারা ইউনূসকে মামলা দিয়ে হিরো বানাবেন না তো? আশা করি নেত্রী শেখ হাসিনা এই ভুলটি করবেন না। আমি বলতে পারিনি যে আপনাদের পতন অতি শীঘ্রই, আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছিলাম ইউনূস সাহেবের বিপক্ষে যাবেন না। আমার মূল্যায়ন হয়নি। দর্শক, গণনা করি বয়স্ক ব্যক্তি, অনেক ভুলভাল কথা হয়তো অনেক সময় বলি, কিছু সাংকেতিক কথাবার্তা থাকে, সব সময় সত্য কথা সব জায়গায় প্রকাশ করা যায় না। শেখ মুজিবকে বাঙালি জাতির মন থেকে মুছে ফেলা খুব শক্ত। প্রাণপণ চেষ্টা গত 1 বছর হয়েছে শেখ মুজিবের ইতিহাস মুছে ফেলার জন্য। সত্যি কি আমরা শেখ মুজিবকে বলতে পেরেছি? গতকাল 15ই আগস্ট 32 নম্বরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একজন রিক্সাওয়ালা 400 টাকার ফুল কিনে নিয়ে গিয়েছেন, 2জন মহিলা কম বেশি লাঞ্ছিত হয়েছেন। এরকম ছোট ছোট ঘটনা আরো আছে, সব আমার পক্ষে জানা সম্ভব হয়নি। একটি কথা আমাদের মনে রাখতে হবে, কর্মফল আমাদেরকে ভোগ করতেই হবে। আমরা যত ক্ষমতাশালী লোক হই, ক্ষমতা চিরস্থায়ী না। আমি সবাইকে বলবো, ছাত্রনেতা, রাজনীতিবিদ, আপনারা এমন কিছু করবেন না যাতে পরবর্তীতে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হয়। বহু কথা বুকে জমে আছে, বহু কথা, সব কথা বলে শেষ করা যাবে না। 2 বছর আগেই শেখ মুজিবের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। সমস্ত দেশের লোক উচ্ছ্বাস আনন্দ করেছেন, পত্রপত্রিকায় বড় বড় খবর এসছে। গতকাল সেই শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে কোথাও কোনো শব্দ হয়নি, কোথাও সেই মুজিবের ভাষণ শোনা যায়নি। যা 23শে মার্চে, 16ই ডিসেম্বরে প্রতি মহল্লায়, প্রতি এলাকায় বাজানো হতো 7ই মার্চের সেই অমর ভাষণ, সব ধুলোয় মিশে গেল। হ্যাঁ, আবারও গানের কথা বলেই আজকের ভিডিও শেষ করব। হারালো কোথায় সেই দিনগুলি। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।